হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার, যেটি হচ্ছে স্টাডি অফ সেল বা সাইটোলজি, এটি নিয়ে আলোচনা করব। তো এর আগে যদি তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রি ভিডিও না দেখে থাকো তো দেখে নিতে পারো আমার চ্যানেলে। এছাড়া লুসেন্ট বায়োলজির ফ্রেন্ডস প্রতিটা চ্যাপ্টারের সাথে প্রতিটা চ্যাপ্টার লিঙ্ক আছে। অর্থাৎ আমি যে লুসেন্ট বায়োলজির একবারে প্রথমে চ্যাপ্টারে যেটা করেছিলাম ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, যে সমস্ত টার্মিনোলজিস্টগুলো করেছিলাম টার্মিনোলজি, তো সেগুলো খুব ভালোভাবে মনে রাখবে। হাইপোটোনিক কাকে বলে, সেইগুলো সব কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে। তো শুরু করছি। আজকে দেখো স্টাডি অফ সেল বা যাকে আমরা সাইটোলজি বলে থাকি। তো কী বলো, প্রথমে কী বলা হচ্ছে দেখো, স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি। তো নেক্সট, সেল কি? সেল মানে হচ্ছে কোষ। দেখো, সেল ইজ দি বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তাহলে আমাদের জীবনের একটা কি বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। দেখো, আমরা যখন ছোটোবেলায় পড়েছিলাম যে কোষকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, মনে করো যদি বলা হতো যে একটা পাকা বাড়ি আছে, সেই পাকা বাড়ি কী দিয়ে তৈরি হয়? ইট দিয়ে তৈরি হয়। অর্থাৎ প্রতিটা ইট দিয়ে কী হয়, একটা পাকা বাড়ি তৈরি হচ্ছে। তাহলে আমরা ওই পাকা বাড়ির ক্ষেত্রে ওই ইটটাকে যদি আমরা কোষ বলতে পারি, ঠিক সেরকমভাবেই আমাদের যে মানব শরীর বা হিউম্যান শরীর কিংবা অন্যান্য যে কোনো প্রাণীর যেসব ক্ষুদ্র ক্ষুদ্র একক, একবার সব থেকে যেটা ছোটো একক, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, সেটাই হচ্ছে কোষ আমাদের জীবনের। সেল বা কোষ। এবার দেখো, দ্য ওয়ার্ড সেল ওয়াজ ফার্স্ট কয়েন্ড বাই ব্রিটিশ সায়েন্টিস্ট রবার্ট হুক ইন দি ইয়ার 1665। তো দেখো, প্রথম এই যে সেল শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, মানে প্রথম এই নামকরণটা করেছিলেন কে? রবার্ট হুক 1665 সালে। এই কিন্তু রবার্ট হুক যে সেলটি আবিষ্কার করেছিলেন, সেই সেলটি ছিল কিন্তু মৃত। তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। এবং প্রথম লিভিং সেল বা প্রথম জীবিত সেল আবিষ্কার করেছিলেন, তেনার নাম হচ্ছে লিওয়েন হক। ফ্রেন্ডস, নামটা মনে রাখবে, লিওয়েন হক প্রথম জীবিত সেল আবিষ্কার করেছিলেন। এরপর দেখো, দ্য স্মলেস্ট সেল ইজ মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সব থেকে ছোটো কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি, আমাদের মানব শরীরের সব থেকে মানে দীর্ঘতম সেলের নাম হচ্ছে নিউরন। দ্য বিগেস্ট সেল ইজ এগ অফ অস্ট্রিচ। উট পাখির, অস্ট্রিচ মানে হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষের নাম। এবার দেখো, তো নেক্সট দেখো, ইজ চিলড্রেন অ্যান্ড ইজ কোয়ান এস্টাবলিশ সেল থিওরি ইন দি ইয়ার 1838 to 39। তো এই ইজ চিলড্রেন অ্যান্ড ইজ কোয়ান সেল থিওরি কত সালে প্রকাশ করেছিলেন? 1838 থেকে 1839 সালে। তো এরপরে সংক্ষিপ্ত সেল থিওরি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, ততটা ইম্পর্টেন্ট নয়। এরপর দেখো, জার্ম প্লাজম থিওরি ওয়াজ প্রপোজড বাই আগস্ট ওয়াইজম্যান। তো আগস্ট ওয়াইজম্যান কি থিওরি? জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে। ফ্রেন্ডস, এটা অনেক সময় আসে, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে আগস্ট ওয়াইজম্যান। তো এবার দেখো নেক্সট, মেন ফিউচার্স অফ দ্য সেল থিওরি। সেল থিওরি সম্পর্কে কয়েকটি ফিউচার এখানে দেওয়া আছে। অল অর্গানিজম আর কম্পোজড অফ সেল। তো আমি আগেই বলেছি অল অর্গানিজম। অর্গানিজম মানে কাকে বলে, এটা আমি আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। অর্গানিজম মানে শুধু প্রাণী বা উদ্ভিদ নয়, প্রাণী উদ্ভিদ ছাড়াও ধরো তোমাদের মধ্যে পড়ছে ছত্রাক, মনরা, প্রটিস্টা, বিভিন্ন এককোষী যেসব প্রাণী, তারাও কিন্তু অর্গানিজমের মধ্যে পড়ছে। তো এই যে প্রত্যেকটা অর্গানিজম, তারা কী দিয়ে তৈরি? তারা সেল দিয়ে তৈরি হয়। এবার দেখো, বডি অফ এভরি অর্গানিজম ইজ মেড অফ সেল। দেখো, প্রত্যেকটা অর্গানিজমের বডিও সেল দিয়ে তৈরি। ইচ সেল এরাইজ ফ্রম প্রি এক্সাইটিং সেল। তো ফ্রেন্ডস দেখো, এই যে ফ্রেন্ডস, এই প্রি এক্সিস্টিং মানে কি? প্রি এক্সিস্টিং মানে হচ্ছে যে সমস্ত সেল আগে থেকে ধরো এক্সিস্ট করছে। অর্থাৎ আমাদের এখানে বলা হচ্ছে যে প্রত্যেক সেলই ইচ সেল অ্যারাইজ, প্রত্যেক সেলই হচ্ছে আমাদের এক্সিস্ট করছে আগে থেকেই। অর্থাৎ আমাদের বর্তমানে যেসব আমাদের সেল পাচ্ছি, সেই সেলগুলো হচ্ছে মানে আগের যে পূর্বের সেল তারই হচ্ছে কিছু সংশোধিত রূপ, মডিফাইড করে আমাদের এরকম সেল এসেছে। মানে সেলগুলো কি আমাদের অনেক আগে থেকেই প্রি এক্সিস্টিং করছিল সেলগুলো। তো নেক্সট দেখো, এভরি অর্গানিজম স্টার্টস ইটস লাইফ ফ্রম সিঙ্গেল সেল। দেখো, প্রত্যেক অর্গানিজম তাদের জীবন শুরু হয়েছিল শুধুমাত্র একটা মাত্র সেল থেকে। মনে করবে, দেখো সব থেকে যত বড় প্রাণী, ধরো হাতির কথা তুমি যদি বিবেচনা করো, ধরো হাতি কিংবা মানুষ, তারাও কিন্তু একসময় একটা মাত্র সেল থেকে সৃষ্টি হয়েছিল। তবে আস্তে আস্তে কী হয়, আমাদের যে মানুষ হয়ে সেখানে সেল ডিভিশন শুরু হয়, বিভিন্নভাবে কোষ বিভাজিত হতে হতে মানে এই যে একাধিক কোষ বা মাল্টি সেলুলার হিসাবে সৃষ্টি হয়েছে। তো শুধুমাত্র যখন সৃষ্টি হয়েছিল, সৃষ্টির সময় একটা মাত্র কোষ থেকেই সৃষ্টি হয়েছিল। তো বর্তমানে কোষ বিভাজনের ফলে
বেশি বড় হয়েছে। দেখো শিশুদের শরীরে কী হয়, আস্তে 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 শিশুরা যখন বড় হতে থাকে তখন তাদের মধ্যে সেল ডিভিশন হতে থাকে, তো সেল ডিভিশনের ফলেই শিশুরা ছোটো থেকে বড় হয়ে ওঠে। তো এইভাবে সবসময় মনে রাখবে একটা মাত্র কোষ থেকেই সৃষ্টি হয়েছিল অর্গানিজম। তো এবার দেখো সেলস আর টু কাইন্ড। তো এই যে সেল বা কোষকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে প্রোকারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। একটা প্রোকারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রোকারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল ব্যাপারগুলো কি দেখিয়ে থাকি। প্রথমেই আমরা পড়ব প্রোকারিওটিক সেল। প্রোকারিওটিক কোষ কি বলছে, দিজ আর প্রিমিটিভ সেল হ্যাভিং থ্রি বেসিক স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল বাট ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন। তো এই যে দেখো প্রোকারিওটিক সেল, প্রোকারিওটিক সেল হচ্ছে একটা অনুন্নত প্রকৃতির কোষ, তোমরা বলতে পারো অনুন্নত প্রকৃতি, অর্থাৎ এটা বহুত পিছিয়ে পড়া। এটা হচ্ছে অনেক পিছিয়ে পড়া কোষ, মানে যেটা অনেক পিছিয়ে পড়া, যেটা সময়ের সাপেক্ষে নিজেকে পরিবর্তন করেনি, নিজেকে মডিফাইড করেনি সময়ের সাপেক্ষে। তো সেই সমস্ত সেলকে আমরা বলে থাকি প্রোকারিওটিক সেল। তো এদের খুবই অনুন্নত প্রকৃতির হয়। দেখো এখানে কী বলা হচ্ছে, প্রিমিটিভ সেল এই ধরনের সেল। তো এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে দেখো ল্যাক নিউক্লিয়ার মেমব্রেন, এদের সেলের মধ্যে কোনো নিউক্লিয়ার পর্দাই থাকে না। নিউক্লিয়ার মেটেরিয়াল ইজ প্রেজেন্ট ইন এ রিজিয়ন অফ সাইটোপ্লাজম কল্ড নিউক্লিয়য়েড। তো এদের মধ্যে নিউক্লিয়ার বিভিন্ন মেটেরিয়াল প্রেজেন্ট থাকছে সাইটোপ্লাজমের মধ্যে, যাদের বলা হচ্ছে কি নিউক্লিয়য়েড। এরপর দেখো আদার মেমব্রেন বাউন্ড অর্গানালিজ আর অ্যাবসেন্ট সাচ অ্যাজ মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি এটসেট্রা। এছাড়া এদের মধ্যে কী কী অ্যাবসেন্ট থাকে দেখো, মাইটোকন্ড্রিয়া থাকে না, লাইসোজোম থাকে না, গলগি বডি থাকে না। এই যে প্রোকারিওটিক কোষ, এই কোষের মধ্যে এই সমস্ত অঙ্গাণুগুলো থাকছে না, মাইটোকন্ড্রিয়াও থাকছে না, লাইসোজোমও থাকছে না, গলগি বডিও থাকছে না। এছাড়া এদের এখানে কি নিউক্লিয়ার মেমব্রেনও থাকছে না। তাহলে বুঝতে পারছো কতটা অনুন্নত প্রকৃতির সেল প্রোকারিওটিক সেল। তো এর থেকে ইউক্যারিওটিক সেল অনেক উন্নত। আমাদের বর্তমানে বেশিরভাগ জীব এবং সবই হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির। তো এই যে প্রোকারিওটিক সেলের কিছু উদাহরণ দেখো দেওয়া আছে, এক্সাম্পল কী দেওয়া আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, এছাড়া প্রোকারিওটস, এগুলো হচ্ছে সবই প্রোকারিওটিক সেলের উদাহরণ। এবার দেখো নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়াল সেল ইজ 0। তো ব্যাকটেরিয়াল সেলের কী থাকে, কোনো মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থাকে না, কারণ আমি তো এখানে বললাম যে ব্যাকটেরিয়া দেখো বিভিন্ন ধরনের সাইনো ব্যাকটেরিয়া, এর মধ্যে তো এদের কোষ কীরকম, কোষ হচ্ছে প্রোকারিওটিক প্রকৃতির, আর প্রোকারিওটিক প্রকৃতির হলে সেখানে মাইটোকন্ড্রিয়া দেখো অ্যাবসেন্ট থাকছে, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি তো অ্যাবসেন্ট থাকছে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি, যদি অ্যাবসেন্টই থাকে তার মানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত হবে, 0 হবে। এবার দেখো দ্য স্মলেস্ট নন প্রোকারিওটিক অর্গানিজম ইজ মাইক্রোপ্লাজমা। তাহলে এই যে মাইক্রোপ্লাজমা হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে ছোটো প্রোকারিওটিক অর্গানিজম, তার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। তো এবার দেখো চলে আসবো আমরা আমাদের যেসব সেল থাকে ইউক্যারিওটিক প্রকৃতির, আমাদের কোষের নাম হচ্ছে ইউক্যারিওটিক প্রকৃতির কোষ। তো এটা হচ্ছে অনেক খুবই উন্নত প্রকৃতির কোষ। দেখা যাক আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে এই ইউক্যারিওটিক কোষের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়বো, অর্থাৎ ইউক্যারিওটিক কোষের কী কী ভাগ আছে এরপরে জানবো। দেখো ইউক্যারিওটিক সেল, দিজ আর কমপ্লিট সেল হুইচ কন্টেইন মেমব্রেন বাউন্ড। তো এই সেলের মধ্যে কি একটা কমপ্লিট কোষ পর্দা থাকবে। অর্গানেলিজ অ্যান্ড নিউক্লিয়াস, তো এখানে অর্গানেলিজ এবং নিউক্লিয়াস থাকবে। ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার প্লান্ট অ্যান্ড অ্যানিমেল হ্যাভিং ইউক্যারিওটিক সেল। তো দেখো ইউনিসেলুলার মাল্টিসেলুলার ব্যাপার কি, ইউনিসেলুলার মানে হচ্ছে যে সমস্ত মানে যাদের মধ্যে একটাই শুধুমাত্র সেল থাকবে তাদের সেটাকে বলা হবে ইউনিসেলুলার। আর মাল্টিসেলুলার মানে একাধিক কোষ দ্বারা গঠিত, একাধিক সেল থাকবে তাদের বলা হয় মাল্টিসেলুলার। এই ইউক্যারিওটিক কোষের প্রকৃতি কেমন হয়, মানে এখানে প্লান্টের ক্ষেত্রে ইউক্যারিওটিক থাকে, আবার অ্যানিমেলেও ইউক্যারিওটিক প্রকৃতির সেল থাকে, মানে প্লান্ট আর অ্যানিমেল দুটোর ক্ষেত্রে ইউক্যারিওটিক সেল থাকে। তবে কিছু ডিফারেন্স আছে, কিছু কিছু এই সেলের ইউক্যারিওটিক সেলের কিছু কিছু পার্ট প্লান্টের মধ্যে থাকবে, সেটা প্রাণীর মধ্যে থাকবে না, আবার কিছু কিছু পার্ট সেটা এটার মধ্যে ধরো থাকবে না কিন্তু এটার মধ্যে থাকবে, ঠিক এরকম। সেটা যখন পড়বো দেখো বুঝতে পারবে। দ্য বিগেস্ট সিঙ্গেল সেলড অর্গানিজম ইজ অ্যাসিটাবুলেরিয়া। তো সব থেকে বড় সিঙ্গেল সেল অর্গানিজমের নাম কি, অ্যাসিটোবুলেরিয়া। সব থেকে বড় সিঙ্গেল সেল অর্গানিজমের নাম হচ্ছে অ্যাসিটোবুলেরিয়া। আর যদি বলা হয় সব থেকে বড় সেলের নাম কি, সব থেকে বড় সেলের নাম হবে উট পাখির ডিম। আর সব থেকে বড় সিঙ্গেল সেল অর্গানিজমের নাম বললে তোমাদের লিখতে হবে অ্যাসিটোবুলেরিয়া। আশা করছি বুঝতে পারলে কনফিউশন দুটো। এরপর দেখো নিউক্লিয়াস কন্টেইন ক্রোমাটিন মেড অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন। তো
তো এই যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন থাকে। সেই ক্রোমাটিন কী দিয়ে তৈরি হয়, ক্রোমাটিন তৈরি হয় ডিএনএ দিয়ে, আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয় ক্রোমাটিন। তো এটা যখন তোমাদের ক্রোমোজোম পড়াবো, ক্রোমোজোমের মধ্যে থাকে ক্রোমাটিন, তখন তোমরা বুঝতে পারবে। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ক্রোমাটিন, ক্রোমাটিন নাম্বার তৈরি হয় ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে। তো একটু পরে তোমরা বুঝতে পারবে তোমাদের পড়াবো ক্রোমোজোম সম্পর্কে। এবার নেক্সট দেখো ডিফারেন্স বিটুইন, সরি এটা দেখো, এটা হচ্ছে নিউক্লিওলাস ইজ প্রেজেন্ট ইনসাইড নিউক্লিয়াস। তো ফ্রেন্ডস এই যে উচ্চারণ দুটো একটু মনে রাখবে, এটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস, এটা হবে ওলাস, নিউক্লিওলাস, এটা উচ্চারণ হবে এরকম। আর একটা হবে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অন্তস্থ একার দন্তস্ব, আর এটা হবে ও ল একা অন্তস্থ দন্তস্ব, সরি। তাহলে নিউক্লিওলাস, আর মানে এই যে আমাদের কোষের মধ্যে তো নিউক্লিয়াস থাকছে, যাকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস থাকছে, নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিওলাস। এরপর দেখো ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক কোষ। তো কিছু আমরা ডিফারেন্স দেখে নিই। সাইজ অফ সেল ইজ জেনারেলি স্মল, প্রোক্যারিওটিক কোষের সাইজ অফ এখানে স্মল হয়, আর এখানে সাইজ লার্জ হয়। এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আর এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে ইউক্যারিওটিক কোষে। এবার দেখো প্রোক্যারিওটিক কোষে বলছে সিঙ্গেল ক্রোমোজোম হুইচ ইজ সার্কুলার ইন শেপ, এখানে সিঙ্গেল ক্রোমোজোম থাকে যার শেপ হচ্ছে সার্কুলার, আর এটা হচ্ছে ইট কন্টেন্টস মোর দ্যান ওয়ান ক্রোমোজোম, আর এখানে একের বেশি ক্রোমোজোম থাকে ইউক্যারিওটিক কোষে। এবার দেখো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলিজ আর অ্যাবসেন্ট, এখানে যে মেমব্রেন বাউন্ড আর কোষ পর্দা এখানে অ্যাবসেন্ট থাকছে, আর এখানে সেলের অর্গানেলিজ প্রেজেন্ট থাকছে। এবার নেক্সট দেখো সেল ডিভিশন টেক্স প্লেস বাই ফিশন অর বার্ডিং, এখানে কি পদ্ধতিতে হচ্ছে, এখানে দেখো সেল ডিভিশন হচ্ছে ফিশন পদ্ধতিতে আর বার্ডিং পদ্ধতিতে হচ্ছে। আর এখানে দেখো সেল ডিভিশন টেক্স প্লেস বাই মাইটোসিস অ্যান্ড মিওসিস, মাইটোসিস মিওসিস পদ্ধতিতে হচ্ছে, আর এখানে ফিশন পদ্ধতি বার্ডিং পদ্ধতি। তো ফ্রেন্ডস যখন তোমাদের সেল ডিভিশন করাবো তখন এই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে, যে মাইটোসিস কাকে বলে, মিওসিস পদ্ধতি কীভাবে হয়, ফিশন পদ্ধতি বার্ডিং পদ্ধতি জানবে। তো ফ্রেন্ডস দেখো স্ট্রাকচার অফ টিপিক্যাল সেল। তো এবার আমরা টিপিক্যাল সেলের স্ট্রাকচার সম্পর্কে পড়বো। এ সেল হ্যাভ ফলোয়িং স্ট্রাকচার। তো একটা সেলের মধ্যে কী কী থাকতে পারে সেই স্ট্রাকচার সম্পর্কে এখানে দেওয়া আছে। সেল ওয়াল, সেল মেমব্রেন, এগুলো এরকম সম্পর্কে, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এই সম্পর্কে পড়বো। তার আগে তোমরা একটা ছবি দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। সব আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। একবারে বাইরে যেটা থাকছে, এই যে বাইরে, একেবারে বাইরে যেটা থাকছে, এটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেল ওয়াল বা কোষ প্রাচীর, এর প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না। তো এই যে কোষ প্রাচীর পেলে, ঠিক কোষ প্রাচীরের ভিতরে পড়বে তোমাদের সেল মেমব্রেন বা কোষ পর্দা। কোষ প্রাচীরের ভিতরে থাকবে কোষ পর্দা, কোষ পর্দা তোমাদের এতে থাকবে, প্রাণী কোষের থাকবে কোষ পর্দা। এছাড়া উদ্ভিদ কোষেরও কোষ পর্দা থাকে। এই দেখো সেল মেমব্রেন দেওয়া আছে। সেল মেমব্রেন মানে হচ্ছে একবারে সেল ওয়ালের ভিতরেরটাকে বলা হয় সেল মেমব্রেন। দেখো তার একবারে বাইরেটা হচ্ছে সেল ওয়াল, তার ভিতরটা হচ্ছে সেল মেমব্রেন। তো এরপর দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বড় পাড়া, এই যে একবারে সব থেকে বড় দেখতে পাচ্ছ একটা অংশ, এই সব থেকে বড় অংশটাকে বলা হয় ভ্যাকিউল। এই দেখো ভ্যাকিউল বলা হয়, সব থেকে বড় অংশটাকে বলা হয় ভ্যাকিউল। তারপর এইটা হচ্ছে ধরো উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস, সরি এটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে সব থেকে মানে টোটালটাকে, এই টোটাল অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে ছোট কালো পড়া একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এরপর দেখো সাইটোপ্লাজম কাকে বলে। সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষের নিউক্লিয়াসের বাইরে যে তরলাকৃত অংশ থাকে সেটা বলা হয় সাইটোপ্লাজম। আর এরপর দেখো নিউক্লিয়াসের গায়ে যে এগুলো লেগে আছে, এই যে এই অংশগুলি লেগে আছে, এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেকটিকিউলাম, এগুলোকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেকটিকিউলাম। তারপর দেখো এগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম মানে কেমন হয়, রাইবোজোম হচ্ছে এন্ডোপ্লাজমের গায়ে কাছাকাছি থাকে, দেখো দানাদার অংশ, এরকম দানা 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 থাকবে, দানাযুক্ত অংশ বলা হয় রাইবোজোম। তারপর দেখো এই যে অংশ, এগুলো হচ্ছে গলগি বডি, এগুলো বলা হয় গলগি বডি। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া কোনগুলো, এই যে এই অংশগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া। তো
মোটামুটি তোমাদের একটা বেসিক ইনফরমেশন হয়ে গেল। এছাড়া যা আছে তোমরা দেখে নিতে পারো ছবি থেকে। এছাড়া দেখে নাও মাইক্রো টিউবিউল সম্পর্কে দেওয়া আছে। এছাড়া যা আছে তোমরা দেখে নিতে পারো। এছাড়া এখানে দেওয়া আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকুলাম। তো রেক্টিকুলামকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেক্টিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেক্টিকুলাম। এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেক্টিকুলাম আর একটা হচ্ছে স্মুথ রেটিকিউলাম। তো ফ্রেন্ডস এবার দেখে নিতে পারো। তো চলে আসছে এবার আমাদের লুসেন্টের বইয়ে। তো ফ্রেন্ডস শুরু করছি। এবার দেখো প্রথমে যেটা আছে সেলটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর যাকে বললাম। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদেরই দেখা যায়, এটা প্রাণীর দেখা যায় না। দেখো ইন প্লান্ট সেল দেয়ার ইজ এ রিজিড সেল ওয়াল হুইচ ইজ নন লিভিং অ্যান্ড ফ্রিলি permeable. It is made up of cellulose or chitin. It provides shape and rigidity to the cell. তো এই যে সেল ওয়াল বা কোষ প্রাচীর কী বলা হচ্ছে, এটা হচ্ছে ইন প্লান্ট সেলের মধ্যে দেয়ার ইজ এ রিজিড সেল, এটা হচ্ছে খুবই একটা শক্ত সেল ওয়াল বা কোষ প্রাচীর, যেটা হচ্ছে নন লিভিং, অর্থাৎ এর মধ্যে কোনো জীবন থাকে না, নন লিভিং অ্যান্ড ফ্রিলি প্রিমেবেল মানে হচ্ছে এই যে এর বাইরে থেকে মানে কোনো কিছু ফ্রিলিভাবে প্রবেশ করতে পারে, ঠিক এরকম। এবার দেখো ইট ইজ মেড আপ সেলুলোজ আর চিটিন, এটা কী দ্বারা নির্মিত হয়, তৈরি হয়, এই কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ বা চিটিন দ্বারা তৈরি হয় অথবা চিটিন দ্বারা তৈরি হয়। ইট প্রোভাইড শেপ অ্যান্ড রিজিডিটি টু দ্য সেল, এটা হচ্ছে কোষদ্বারকে মানে একটা যান্ত্রিক দৃঢ়তা, তোমরা একটা দৃঢ়তা প্রদান করে বলতে পারো, একটা দৃঢ়তা প্রদান করে এবং তাদেরকে সেলটাকে শেপ প্রদান করে এই সেল ওয়ালের দ্বারা। তো এবার দেখো সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকন। তাহলে এই যে ব্যাকটেরিয়ার যে সেল সেটা কী দ্বারা মেড হয়, সেটা পেপটাইডোগ্লাইকন দ্বারা তৈরি হয়। তো এবার দেখো সেল ওয়ালের পর হচ্ছে সেল মেমব্রেন বা কোষ পর্দা, এটাই হচ্ছে প্রাণী কোষের শব্দে বাইরে থাকে, কোষ পর্দায় থাকে প্রাণী কোষের বাইরে। আর উদ্ভিদ কোষের আগে একটা কি থাকে, আগে একটা কোষ প্রাচীর থাকলো, কোষ প্রাচীরের ভেতরে আবার কি থাকবে, একটা সেল মেমব্রেন থাকবে বা কোষ পর্দা থাকবে। এবার দেখো ইট ইজ অলসো নোন অ্যাজ প্লাজমা মেমব্রেন। তো ফ্রেন্ডস নেক্সট তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্লাজমা মেমব্রেন নিয়ে বই লেখা থাকবে, তো মনে রাখবে মানে কোষ পর্দা মানেই হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা। কোষ পর্দা মানেই হচ্ছে কোষ পর্দা কি নামে পরিচিত, প্লাজমা মেমব্রেন। তো বইয়ে এরপরে কিন্তু বেশিরভাগ প্লাজমা মেমব্রেন লেখা আছে, মনে রাখবে। হুইচ ফ্রম দ্য আউটার কভারিং অফ অ্যানিম্যাল সেল, যেটা হচ্ছে বললাম প্রাণী কোষের ক্ষেত্রে সেটা একবারে বাইরে থাকে। ইন প্লান্ট সেল ইট ইজ ফাউন্ড উইথিন সেল ওয়াল, আর প্রাণী কোষের মানে উদ্ভিদ কোষের মধ্যে এটা সেল ওয়ালের ভিতরে থাকে। ইট ইজ থিন, এটা পাতলা, ইলাস্টিক, লিভিং, ডবল লেয়ার, প্রিমেবেল মেমব্রেন। ইট ইজ মেড অফ ফসফোলিপিড মলিকুল। তো এটা কী দ্বারা তৈরি হয়, এটা ফসফোলিপিড মলিকুল দ্বারা তৈরি হয় এই সেল মেমব্রেনটা, ফসফোলিপিড মলিকুল। নেক্সট দেখো সেল মেমব্রেনের কাজ কি, ইট রেগুলেটস মুভমেন্ট অফ মলিকুল ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য সেল। তো এই যে একটা সেল হলো, এই সেলের মধ্যে এটা কি নিয়ন্ত্রণ করে, রেগুলেট মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। সেই মলিকুলগুলো কোন মলিকুল বাইরে গেল কিন্তু কোন মলিকুল ভিতরে আসছে, সেই যে রেগুলেট করছে তাদের মুভমেন্টটা, এই যে কোষ পর্দা সেটা মুভমেন্টটা কি করছে, রেগুলেট করছে। এবার দেখো নেক্সট হচ্ছে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম ছবিটা দেখলাম, তো তোমরা কাজ করতে পারো, ছবিটা তোমরা ডাউনলোড পাশে একটা মোবাইল রাখতে পারো, অথবা কোনো বই থাকলে তোমরা পাশে ছবিটা রাখতে পারো, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে এবং জিনিসগুলো মনে রাখতে খুব সুবিধা হবে ছবি দেখে পড়লে। তো এবার দেখো প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমটি কি, প্রোটোপ্লাজম হচ্ছে ধরো একটা কোষ নিলাম, এই কোষের মধ্যে যতটা ফ্লুইড আছে, যতটা তরল আছে, সেই তরলগুলোকে কিন্তু বলা হয় প্রোটোপ্লাজম। মানে অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষের মধ্যে থাকা তরল। দেখো এই প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেই দুই ভাগ কি কি, একটাকে বলা হবে সাইটোপ্লাজম আর একটাকে বলা হবে নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম মানে হচ্ছে যেটা নিউক্লিয়াস, এটা মনে করো কোষ আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ভেতরে যে তরল থাকবে সেটাকে বলা হবে নিউক্লিওপ্লাজম। আর একটা মনে করো কোষের এটার ভেতরে নিউক্লিয়াসের বাইরে যে সমস্ত তরল আছে সেটাকে বলা হবে সাইটোপ্লাজম। আশা করছি বুঝতে পারছো। তো এবার দেখো দ্য হোল ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড প্লাজমা মেমব্রেন, অর্থাৎ প্লাজমা পর্দার ভিতরে বা কোষ পর্দার ভিতরে যে ফ্লুইড থাকে সমস্ত ফ্লুইডকে বলা হয় প্রোটোপ্লাজম। দ্য নেম প্রোটোপ্লাজম ইজ গিভেন বাই পুরকেনজে ইন
1839, অর্থাৎ 1839 সালে এই পুরকেনজে বিজ্ঞানী প্রোটোপ্লাজম নামকরণটি করেছিলেন। এরপর দেখো, প্রোটোপ্লাজম ইজ মেড আপ অফ ভ্যারিয়াস কেমিক্যাল সাবস্টেন্স লাইক ওয়াটার, আয়ন্স, সল্ট অ্যান্ড অর্গানিক মলিকুল। ইট ইজ লিভিং পার্ট অফ সেল। তো এই প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষের মধ্যে কি লিভিং পার্ট বা জীবন্ত অংশ তোমরা বলতে পারো, এবং এটা কি কি মেড অফ ভ্যারিয়াস কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, যেমন ওয়াটার, আয়ন, সল্ট অ্যান্ড অর্গানিক মলিকুল দিয়ে এটা তৈরি হচ্ছে। তো পরে কোন পার্ট কোনটা, এখানে আয়ন কতটা থাকছে, ওয়াটার কতটা থাকছে, সেটার পরে লেখা আছে, তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে কি থাকছে। তো যেটা বললাম যে প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করে, একটা সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তোমরা দেখে নেবে, সাইটোপ্লাজম মানে হচ্ছে যেটা ওই নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম, আর যেটা এই মেমব্রেনের ভেতরে থাকে নিউক্লিয়ার মেমব্রেনের, সেটা হবে নিউক্লিওপ্লাজম। এবার দেখো প্রোটোপ্লাজম কী কী দিয়ে তৈরি হয় সেগুলো। 99% অফ প্রোটোপ্লাজম ইজ মেড আপ অফ অক্সিজেন। এখানে অক্সিজেন থাকে 76%, কার্বন থাকে 10.5%, হাইড্রোজেন থাকে 10% এবং নাইট্রোজেন থাকে 2.5%। এবার দেখো 80% অফ প্রোটোপ্লাজম ইজ ওয়াটার। প্রোটোপ্লাজমের মধ্যে 80% কি হচ্ছে, ওয়াটার। এবার দেখো, দ্য রেশিও অফ ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড ফাউন্ড ইন প্রোটোপ্লাজম ইজ 81:19। তুমি সেটা মনে রাখবে। এখানে দেখো ইনঅর্গানিক প্রোটোপ্লাজমের মধ্যে ইনঅর্গানিক কম্পাউন্ড রয়েছে সব থেকে বেশি, ইনঅর্গানিক কম্পাউন্ড হচ্ছে 81 থাকছে, কিন্তু সেখানে অর্গানিক থাকছে 19। তো চলে আসবো আমরা নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি, ছবিটা তোমরা দেখেইছো। তো এই মাইটোকন্ড্রিয়ার ছবিটা কেমন হয়, ঠিক এরকম হয় ছবি মাইটোকন্ড্রিয়ার, তোমাদের দেখেছি এরকম ছবি হয় মাইটোকন্ড্রিয়ার, এরকম করে থাকছে মাইটোকন্ড্রিয়ার ছবিটা অনেকটা এরকম। তো কী বলছে দেখো, ডিসকভার্ড বাই আল্টম্যান ইন দি ইয়ার 1886। ডিসকভার করেছিলেন আল্টম্যান 1886 সালে। দিজ আর সিলিন্ড্রিক্যাল, এই দেখো সিলিন্ড্রিক্যাল রোড শেপড স্ফেরিক্যাল স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়। ইট ইজ দ্য সারাউন্ডেড বাই ডবল লেয়ার, এবং এটা হচ্ছে ডবল লেয়ার মেমব্রেন থাকে, এর বাইরে কত ডবল লেয়ার থাকে মেমব্রেন। ইনার মেমব্রেন হ্যাজ ম্যানিফোল্ড কল্ড ক্রিস্টি। তো ফ্রেন্ডস এখানে কী বলছে দেখো, ইনার মেমব্রেন মানে ভিতরের পর্দা, এটা একটা ধরো রড আকারের শেপ, এর মধ্যে কি থাকছে, এভাবে থাকছে। তো এইখানে কত মেমব্রেন থাকে দেখো, ডবল মেমব্রেন থাকে, ডবল মেমব্রেন মনে করো এখানে আছে। তো এই যে ভিতরের একটা মেমব্রেন, সেই ভিতরের মেমব্রেনটাকে কী বলা হচ্ছে, ক্রিস্টি। সেই ভিতরের মেমব্রেনটা বলা হয় ক্রিস্টি, এই দেখো ক্রিস্টি বলা হয়, ভিতরের মেমব্রেনটা বলা হচ্ছে ক্রিস্টি। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ম্যাট্রিক্স। এবং এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ফ্লুইডগুলো থাকছে, তরল থাকছে, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। হুইচ কন্টেইনস ম্যানি এনজাইম অ্যান্ড কোএনজাইম, যেটার মধ্যে মানে ম্যাট্রিক্সের মধ্যে কি থাকছে, অনেক এনজাইম এবং কোএনজাইম থাকছে। এরপর দেখো, মাইটোকন্ড্রিয়া ইজ কনসিডার্ড অ্যাজ প্রোক্যারিওটিক সেল ইনসাইড ইউক্যারিওটিক। তো মাইটোকন্ড্রিয়াকে কী ধরা হয়, মাইটোকন্ড্রিয়াকে ধরা হয় ইউক্যারিওটিক কোষের মধ্যে একটা প্রোক্যারিওটিক কোষ ধরা হয়। মাইটোকন্ড্রিয়াকে ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রোক্যারিওটিক কোষ ধরা হয়। তো ফ্রেন্ডস এছাড়া তোমাদের বলে দিই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের এখানে দেওয়া নেই বইয়ে, যে মানে মাইটোকন্ড্রিয়ার, ঠিক আছে, মানে যদি বলা হয় নিউক্লিয়াস ছাড়া আর কোথায় ডিএনএ পাওয়া যায়, নিউক্লিয়াস ছাড়া ডিএনএ পাওয়া যায়, সেটা হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় কিন্তু কোষের মধ্যে নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ায় কোষের মধ্যে নিজস্ব ডিএনএ আছে। ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা নোট করে নেবে, পরীক্ষায় আসে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, অর্থাৎ এভাবেও আসতে পারে যে নিউক্লিয়াস ছাড়া আর কোথায় ডিএনএ পাওয়া যায়, তো সেটি হবে কোষের মাইটোকন্ড্রিয়ায়, তোমাদের বই দেওয়া নেই। এরপর দেখো এখানে ফাংশন বা কাজ কি বলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়া ইজ দি রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন। মাইটোকন্ড্রিয়া সিনথেসাইজ এনার্জি রিচ কম্পাউন্ড এটিপি। ইট ইজ অলসো নোন অ্যাজ পাওয়ার হাউস অফ সেল। তো মাইটোকন্ড্রিয়ার কী কাজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে রেসপিরেটরি সাইট অফ সেলুলার রেসপিরেশন, অর্থাৎ বলতে পারো আমরা যেভাবে শ্বাস নিই, ঠিক মাইটোকন্ড্রিয়াও ঠিক ওরকম কোষের শ্বাসের মতো, শ্বাস নেওয়ার মতো সাইট। তো মাইটোকন্ড্রিয়া কী করছে, সিনথেসাইজ এনার্জি করছে, এনার্জি উৎপন্ন করছে
রিচ কম্পাউন্ড এটিপি, এটিপি থেকে। তো ফ্রেন্ডস এখানে এটিপির পুরো নামটা মনে রাখবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপির পুরো নাম। ইট ইজ অলসো নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। তো এটা কী নামে পরিচিত? পাওয়ার হাউস অফ দ্য সেল, বাংলায় বলা হয় কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এরপর দেখো নেক্সট গলগি বডি। তো ফ্রেন্ডস তোমাদের গলগি বডিটা আরেকবার দেখে নাও। ঠিক এ দেখো এই ছবিটা হচ্ছে গলগি বডি, এইগুলো হচ্ছে গলগি বডি। দেখো টিউবের মতো দেখতে অনেকটা, এটা হচ্ছে গলগি বডি। তো দেখে নাও তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এরপরে এটা হচ্ছে গলগি বডি। গলগি বডি কী বলছে দেখো, ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট ক্যামিলো গলগি। তো এই গলগি বডি আবিষ্কার করেছিলেন ক্যামিলো গলগি এবং তার নাম অনুসারে নামকরণ করা হয় গলগি বডিজ, নামকরণ করেন গলগি বডি। গলগি বডিজ আর মেড আপ অফ গ্রুপ অফ টিউব। তো তোমরা ছবিতে দেখতে পেলে সেটা কি, মানে একটা টিউবের গ্রুপ দ্বারা তৈরি। দেখতে তো টিউবের মতোই না এগুলো, তাই এগুলো এক গ্রুপ টিউব দ্বারা তৈরি হয়। ভেসিকেলস অ্যান্ড ভ্যাকিউল ইন প্লান্ট, ইট ইজ মোর ইন নাম্বার অ্যান্ড হেয়ার ইট ইজ নোন অ্যাজ ডাইসাইটোজোম। তো এটা সাধারণত গলগি বডিকে আমরা ডাইসাইটোজোমও বলে থাকি। এবার দেখো গলগি বডির কাজ কি। গলগি বডির কাজ হচ্ছে ইট ওয়ার্ক অ্যাজ স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং অফ মেটেরিয়াল। ইট ইজ অলসো ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন অ্যান্ড লাইসোজোম। তো এটা কি করে, গলগি বডির মেন কাজ হচ্ছে যে কোষে, ধরো একটা কোষের মধ্যে যেসব বিভিন্ন যে উপাদান, সেই সাবস্টেন্সগুলোকে কি করছে, স্টোরেজ করে এবং সেটা প্রসেসিং করে এবং সেটাকে প্যাকেজিংও করে গলগি বডি। সেই কোষের বিভিন্ন মেটেরিয়ালগুলোর স্টোরেজ, প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং করছে। ইট অলসো ইনভলভড ইন দি সিনথেসিস অফ সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন অ্যান্ড লাইসোজোম। তাহলে এটা আর কিসের সঙ্গে ইনভলভ আছে, এটা কি উৎপন্ন করছে দেখো, এটা কোষের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ কাজ করছে। এটা কোষের সেল ওয়াল, প্লাজমা পর্দা বা মেমব্রেন অ্যান্ড এই লাইসোজোম সিনথেসিসের কাজ করছে। এছাড়া গলগি বডি, তো গলগি বডি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখো কোষের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস এবার দেখো ইট হেল্প ইন দি সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। তো এটা কি উৎপন্ন করতে হেল্প করছে এছাড়া গলগি বডি, ইট হেল্প ইন দি সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। এটা কার্বোহাইড্রেট উৎপাদনে সাহায্য করছে গলগি বডি। কোথা থেকে? ফ্রম সিম্পল সুগার থেকে। অর্থাৎ যে আমাদের যে সাধারণ সুগার, মানে সাধারণ সুগার থেকে কি উৎপন্ন করছে, এটা সাধারণ সুগার থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন করছে। ফ্রম সিম্পল সুগার থেকে কি উৎপন্ন করছে, কার্বোহাইড্রেট উৎপন্ন করছে। হুইচ কম্বাইন উইথ প্রোটিন। দেখো প্রোটিন কী থেকে তৈরি হচ্ছে, মেড বাই রাইবোজোম। ধরো রাইবোজোম প্রোটিন তৈরি করছে, ফর্মিং গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন কীভাবে তৈরি হচ্ছে, তাহলে দেখো গ্লাইকোপ্রোটিন প্রথমে দেখো সিম্পল সুগার নাও, সিম্পল সুগার থেকে কি তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট তৈরি করছে। কে তৈরি করছে? এটা গলগি বডি। সিম্পল সুগার থেকে কার্বোহাইড্রেট তৈরি হলো, এই কার্বোহাইড্রেটের সাথে কি মিশলো, কার্বোহাইড্রেটের সাথে এই প্রোটিন মিশলো, অর্থাৎ কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, এই কার্বোহাইড্রেট আর এই প্রোটিন মিশে গেল, দিয়ে মিলে কি তৈরি করলো, গ্লাইকোপ্রোটিন তৈরি করলো। কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন থেকে তৈরি হলো গ্লাইকোপ্রোটিন। আর কার্বোহাইড্রেট কী করে তৈরি হলো, কার্বোহাইড্রেট তৈরি হলো সিম্পল সুগার থেকে তৈরি হলো কার্বোহাইড্রেট। আর প্রোটিন মেক হলো রাইবোজোম থেকে। তো এবার দেখো নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইয়ার যাকে বলে থাকি, তোমাদের ছবি দেখালাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা ইয়ারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মুথ আর রাফ। একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের ছবিতেও দেখিয়েছি আমি আগে। তো ফ্রেন্ডস আরেকবার দেখে নাও, এই যে দেখো কোষের নিউক্লিয়াস আছে, ঠিক এই নিউক্লিয়াসের বাইরে যেগুলো লেগে আছে, ঠিক এই দেখো দানা 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 হয়ে আছে, এবং তার সাথে যেগুলো লেগে আছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা দেখো স্মুথ, এই দেখো ঝরঝরে হয়ে আছে, এগুলো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এগুলো হচ্ছে রাফ, যেগুলোর গায়ে দানাদার আছে, দানাদানাগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো চলে আসি লুসেন্টের বইয়ে। তো কী বলা হচ্ছে দেখো, মেমব্রেনিয়াস নেটওয়ার্ক অফ টিউবস লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে টিউব লাইক স্ট্রাকচার, তো এটা যেটা সাইটোপ্লাজমে পাওয়া যাচ্ছে এটাই বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার। ইট ইজ অ্যাটাচড উইথ নিউক্লিয়াস
অন ওয়ান সাইড অ্যান্ড ওয়ান সাইড ইজ জয়েন্ট উইথ প্লাজমা মেমব্রেন। তো একটা সাইডের মধ্যে কিসে মানে প্লাজমা পর্দার সাথে জয়েন হয়ে আছে আর একটা নিউক্লিয়াসের সাথে লেগে রয়েছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস দ্য ইন দি ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল। তো এটা মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন করতে হেল্প করে। এছাড়া ইট ফ্রম সাপোর্টিং ফ্রেমওয়ার্ক অফ সেল, অর্থাৎ এটা যে সেল বা কোষকে কী করে সাপোর্টের কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এরপরে দেখো ফ্রেন্ডস, এরপর হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম কি? ডিসকভার্ড বাই প্যালাডি। তো রাইবোজোম ডিসকভার করেছিলেন প্যালাডি। স্মল গ্রানুলস লাইক স্ট্রাকচার ফাউন্ড অ্যাটাচ টু দি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে একটা দানাদার অংশ, যেটা বললাম তোমাদের ছবিতে দেখালাম যে দানাদার অংশ, যেটা বলা হয় রাইবোজোম। এটা কার সঙ্গে অ্যাটাচ থাকছে? এটা অ্যাটাচ থাকছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অর ইন ফ্রি স্টেট, অথবা এটা ফ্রি স্টেটেও থাকতে পারে কিংবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচ হয়েও থাকতে পারে। ইট ইজ মেড অফ রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কি তৈরি করে? এটা রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে। তো ফ্রেন্ডস দেখো, এরপর চলে আসবো লাইসোজোম। তো লাইসোজোমের কাজ কি? ডিসকভার্ড বাই ডেডিউব। লাইসোজোম হচ্ছে ডেডিউব আবিষ্কার করেছিলেন। বলছে দিজ আর স্যাক লাইক স্ট্রাকচার। এটা দেখতে স্যাক লাইক স্ট্রাকচার, বাউন্ড বাই সিঙ্গেল মেমব্রেন, এবং সিঙ্গেল মেমব্রেন দ্বারা বাউন্ড করা থাকে, অ্যান্ড কন্টেইন হাইড্রোলাইটিক এনজাইম। এবং এর মধ্যে কী থাকে? এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে লাইসোজোমের মধ্যে। এবার কী করে দেখো, ইট হেল্পস ইন্টারসেলুলার ডাইজেশন। দ্য এনজাইম ফাউন্ড ইন লাইসোজোম মে ডাইজেস্ট দ্য এন্টায়ার সেল, সো ইট ইজ অলসো নোন অ্যাজ সুসাইডাল ব্যাগ। তো ফ্রেন্ডস, লাইসোজোমের কাজ কি? লাইসোজোম হচ্ছে আমাদের ডাইজেশনে সাহায্য করে, এবং এটা দ্য এনজাইম ফাউন্ড ইন লাইসোজোম মে ডাইজেস্ট এন্টায়ার সেল। এবং এই যে এনজাইম থাকছে এই লাইসোজোমের মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু এই সমস্ত সেলটাকে ডাইজেস্ট করে ফেলতে পারে। সেই জন্য কি? সেই জন্য এটাকে বলা হয় সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে, বাংলায় বলা হয় আত্মঘাতী থলি। অর্থাৎ কী বলা হচ্ছে দেখো, এটা মনে করো একটা কোষ, কোষের মধ্যে এখানে আছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এই হাইড্রোলাইট এনজাইম কি করছে? কোষের বিভিন্ন অংশ, ধরো বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যদি এর মধ্যে প্রবেশ করে, তো এই হাইড্রোলাইটিক এনজাইম সেগুলোকে ধ্বংস করে দেয়। হাইড্রোলাইটিক এনজাইমের ফলে সেগুলো ধ্বংস হয়ে যায়। তো হাইড্রোলাইট এনজাইম, কিন্তু এই যে হাইড্রোলাইট এনজাইমটা যদি ছড়িয়ে পড়ে, মনে করো এই এর সেল মেমব্রেনটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে হাইড্রোলাইটটা কী হবে? ছড়িয়ে যাবে। দিয়ে যদি হাইড্রোলাইটিক এনজাইমটা যদি কোষের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে কি হবে? এই সমস্ত এন্টায়ার সেলটাকে এ কিন্তু ডাইজেস্ট করে দেবে, এই সমস্ত সেলটাকে, অর্থাৎ ধ্বংস করে দিতে পারে এই হাইড্রোলাইটিক এনজাইম। তাই এটাকে ধর নিজেকে হত্যা করে ফেলছে, তাই এটাকে কী বলবো আমরা? আত্মহত্যা করছে, মানে এই কোষটা মানে নিজের জন্য হত্যা হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা বলবো আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ বা সুসাইড ব্যাগ বলা যায় লাইসোজোমকে। এবার দেখো, লাইসোজোম ইজ নট ফাউন্ড ইন রেড ব্লাড কর্পাস সেল অফ ম্যামেল। তো এই যে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর লাইসোজোম কিন্তু আরবিসিতে পাওয়া যায় না, রেড ব্লাড যে কর্পাস সেল সেখানে পাওয়া যায় না। তো ফ্রেন্ডস, আরবিসি ডব্লিউবিসি এগুলো যদি তোমরা কি না জেনে থাকো, তো যখন তোমাদের ব্লাড চ্যাপ্টার করাবো তখন তোমরা বুঝতে পারবে আরবিসি ডব্লিউবিসি। এবার দেখো সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কি? দেখো, ডিসকভার্ড বাই বোভেরি। সেন্ট্রোজোম ডিসকভার করেছিলেন বোভেরি। ইট ইজ অনলি ফাউন্ড ইন অ্যানিম্যাল সেল টেকিং পার্ট ইন সেল ডিভিশন। তো সেন্ট্রোজোম এটা সেল ডিভিশনের ক্ষেত্রে একটা পার্ট নেয়। ইট ইজ নট বাউন্ডেড বাই মেমব্রেন, কনসিস্ট অফ টু সেন্ট্রিওল। তো এটা কি? এটার মধ্যে কোনো বাউন্ড নেই, কোনো এরকম কোনো বাউন্ড নেই পর্দার দ্বারা। কনসিস্ট অফ টু সেন্ট্রিওল, এটা টু সেন্ট্রিওলের মধ্যে কনসিস্ট করছে। তো এই সেন্ট্রোজোমের কাজ কি? বলছে দেখো, সেন্ট্রিওল ফাউন্ড ইন সেন্ট্রোজোম ইনিটাইট দ্য সেল ডিভিশন ফর্মিং স্পিন্ডল ফাইবার বিটুইন দ্য পোল। তো ফ্রেন্ডস, এখানে মনে রাখবে তোমরা যে এই যে সেন্ট্রোমিয়ার কী কাজ করে? সেন্ট্রোমিয়ার স্পাইন্ডাল ফাইবার তৈরি করে। কার মধ্যে? বিটুইন পোলের মধ্যে স্পিন্ডল ফাইবার তৈরি করে সেন্ট্রোমিয়ার। স্পিন্ডল এছাড়া সেন্ট্রোমিয়ারকে কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়? সেন্ট্রোমিয়ারের মধ্যে। এরপর দেখো প্লাস্টিড। তো প্লাস্টিড সম্পর্কে কী বলা হচ্ছে দেখো, অনলি ফাউন্ড ইন প্লান্ট সেল। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, শুধু প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড পাওয়া যায় না।
ইট ইজ অফ থ্রি টাইপ, প্লাস্টটির তিন প্রকারের হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কি দেখা যাক। তো ফ্রেন্ডস দেখো ক্লোরোপ্লাস্ট কি, দিজ আর গ্রিন পিগমেন্ট ফাউন্ড ইন গ্রিন প্লান্ট ইনভলভ ইন ফটোসিনথেসিস। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে ধরো গাছের পাতা সবুজ হয় কেন, গাছের পাতা যদি সবুজ হয় তো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের জন্য, অর্থাৎ এর কাজ হচ্ছে শুধুমাত্র গ্রিন কালার দেওয়া, মানে গ্রিন কালার যে প্রদান করছে, গ্রিন পিগমেন্ট, দেখো গ্রিন পিগমেন্ট যে ফাউন্ড হচ্ছে সেটা কার জন্য, ক্লোরোপ্লাস্টের জন্য। তাহলে ক্লোরোপ্লাস্টের রং যদি বলা হয় কেমন হয়, তাহলে তোমরা বলতে পারো সবুজ হয়। তাও এরপর দেখো নেক্সট, সো ইট ইজ নোন অ্যাজ কিচেন অফ দ্য সেল। তো কিচেন অফ দ্য সেল বলা হয় ক্লোরোপ্লাস্টকে। এবার দেখো ক্লোরোপ্লাস্ট ইজ বাউন্ডেড বাই টু ইউনিট মেমব্রেন হ্যাভিং গ্রানা অ্যান্ড স্ট্রোমা। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে দুটো ইউনিট মেমব্রেন দ্বারা বাউন্ড করা থাকে, একটা হচ্ছে গ্রানা, একটা হচ্ছে স্ট্রোমা। তো ফ্রেন্ডস এই যে গ্রানা অ্যান্ড স্ট্রোমা, এই ব্যাপারগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তো তোমাদের কিন্তু অবশ্যই ছবি ব্যবহার করবে, ছবি ছাড়া এগুলো সহজে বুঝতে পারবে না তোমরা। গ্রানা কাকে বলে, কোনটাকে স্ট্রোমা বলে। দেখো গ্রানা আর মেড আপ অফ membrane bound sac like structure known as thylakoid found in stack। তো ফ্রেন্ডস এই দেখো গ্রানা দেখতে ঠিক এরকম চাকতির মতো হয়, একটা চাকতির মতো হয় এরকম গ্রানা তোমার ঠিক 40 থেকে 60টা হতে পারে, এরকম গ্রানা 40 থেকে 60টা হতে পারে। এই টোটালটাকে তখন বলা হবে তোমাদের থাইলাকয়েড, গ্রানা এরকম হয়। তো এবার দেখো ইট কন্টেইন ক্লোরোফিল মলিকুল। তো গ্রানার মধ্যে কি পাচ্ছি আমরা, ক্লোরোফিল মলিকুল পাচ্ছি গ্রানার মধ্যে। তো এবার দেখো চলে আসবে স্ট্রোমাতে, স্ট্রোমা ইজ দি ম্যাট্রিক্স প্রেজেন্ট, এবং স্ট্রোমার মধ্যে কি পাচ্ছি আমরা, ম্যাট্রিক্স পাচ্ছি, আর গ্রানার মধ্যে পাচ্ছি ক্লোরোফিল। স্ট্রোমার মধ্যে ম্যাট্রিক্স প্রেজেন্ট ইনসাইড দ্য ক্লোরোপ্লাস্ট হুইচ কন্টেইন ফটোসিনথেসিস এনজাইম অ্যান্ড স্টার্চ গ্রেইন। এবার দেখো এ গ্রানাম ইজ কম্পোজড অফ 20 to 50 থাইলাকয়েড। তো ফ্রেন্ডস এখানে কি বলা হচ্ছে 20 থেকে 50 থাকে, কোনো কোনো বই তোমাদের 40 থেকে 60টাও দেখতে পাবে। তো এবার দেখো গ্রানাম ইজ দি সাইট অফ লাইট রিয়াকশন ডিউরিং ফটোসিনথেসিস। তো এই যে আলোক বিক্রিয়া, মানে তোমার ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষের সময় গ্রানা কোথায় অংশ নেয়, লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়ায়। তো এই গ্রানা অঞ্চলে কি হয়, সালোক সংশ্লেষের আলোক দশা সম্পূর্ণ হয় গ্রানা অঞ্চলে, এটা এরকমভাবে মনে রাখবে যে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া সম্পূর্ণ হয় গ্রানা অঞ্চলে। হোয়াইল মানে দেখো যেখানে স্ট্রোমা ইজ দি সাইট অফ ডার্ক রিয়াকশন, যেখানে ফটোসিনথেসিস ডার্ক রিয়াকশন হয় কোথায়, স্ট্রোমা অঞ্চলে। তাহলে হলে লাইট রিয়াকশন হচ্ছে গ্রানা অঞ্চলে আর ডার্ক রিয়াকশন হচ্ছে স্ট্রোমা অঞ্চলে। তো ফ্রেন্ডস এরপর ফাংশনে কি বলা হচ্ছে, ক্লোরোপ্লাস্ট প্রোভাইডস গ্রিন কালার টু প্লান্ট অ্যান্ড টেক পার্ট ইন ফটোসিনথেসিস। তাহলে এই ক্লোরোপ্লাস্ট মেনলি কী করছে, এটা গ্রিন কালার প্রদান করছে আর ফটোসিনথেসিস অংশগ্রহণ করছে। তো ক্লোরোপ্লাস্টের পরে আমরা চলে আসবো ক্রোমোপ্লাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ক্রোমোপ্লাস্ট প্রোভাইডস ভ্যারিয়াস কালার টু দি প্লান্ট লাইক ফ্লাওয়ার ফ্রুট। এই যে ফল ফুলের বিভিন্ন রকম কালার হয়, কোনো ফল ধরো লাল হচ্ছে, কোনটা কমলা কালারের হচ্ছে, এই যে বিভিন্ন রকম কালার হচ্ছে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের জন্য। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে শুধুমাত্র সবুজ কালার হচ্ছে, আর ক্রোমোপ্লাস্টের জন্য ফল ফুলের বিভিন্ন রকম কালার হয়ে থাকে। ক্রোমোপ্লাস্ট আর ডিফারেন্ট কাইন্ড, ক্রোমোপ্লাস্ট দেখো ডিফারেন্ট কাইন্ড হয়ে থাকে, যেমন লিকোপিন, ক্যারোটিন, বিটানিন। তো ফ্রেন্ডস দেখো লিকোপিনের কাজ কি, ইন টমেটো ইট প্রোভাইড রেড কালার। তাহলে এই যে আমাদের টমেটো রেড লাল কালারের হয় কিসের জন্য, লিকোপিনের জন্য। যদি বলা হয় টমেটো লাল কালারের হয় কিসের জন্য, টমেটো, সেটা হবে লিকোপিনের জন্য। আর যে গাজর ধরো ইয়েলো কালার বা অরেঞ্জ কালারের হয়, কিংবা রেড কালারের ধরো গাজর হচ্ছে, সে গাজর কালার হচ্ছে কিসের জন্য, ক্যারোটিনের জন্য। মনে রাখবে ক্যারোটিন, এখান থেকে মনে রাখবে, খুব সহজ। তো গাজরের লাল কালার হয় কিসের জন্য, ক্যারোটিনের জন্য। এবার দেখো বেটানিন কোথায় পাওয়া যায়, ফাউন্ড ইন সুগার বিটে পাওয়া যায় বেটানিন, তো এর মনে রাখবে। এরপর দেখো লিউকোপ্লাস্ট হচ্ছে একটা কালারলেস, এর কোনো কালার থাকে না। লিউকোপ্লাস্ট ইট স্টোরস দ্য ফুড ইন দি ফর্ম অফ স্টার্চ, ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো এটা কি স্টোর করে রাখে, ফুড, ইট স্টোর ফুড ইন দি ফর্ম অফ স্টার্চ, ফ্যাট অ্যান্ড প্রোটিন। তো এই যে স্টার্চ, ফ্যাট অ্যান্ড প্রোটিন রূপে এটা ফুডকে স্টোর করে রাখে, লিউকোপ্লাস্টের কাজ এটা। তো এবার নেক্সট দেখো
ভ্যাকিউল। তো ভ্যাকিউল মানে বললাম উদ্ভিদ কোষের যেটা সব থেকে বড় অংশ, তোমরা দেখতে পেলে সব থেকে বড় অংশ এরকমভাবে থাকছে, ঠিক এরকম করে যদি কোষ হয় এরকম করে থাকছে ভ্যাকিউল, অর্থাৎ নিউক্লিয়াসের থেকেও বড় হচ্ছে ভ্যাকিউল, সব থেকে বড় অংশটা। ইট ইজ ফ্লুইড ফিল মেমব্রেন বাউন্ডেড dead organelles of cell. In plant cell it is larger size but animal cell is smaller size. তো এই ভ্যাকিউল হচ্ছে দেখো সব থেকে বড় সাইজে, যেটা বললাম এটা হচ্ছে উদ্ভিদ কোষের থেকে খুব বড়, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ছোট সাইজের হয়, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা বড় সাইজের হয় ভ্যাকিউলটি। এটা হচ্ছে একটা ডেড অর্গানালিজ। তো এটার কাজ কি, এটা বলতে থাকো ইট হেল্পস ইন অসমোরেগুলেশন, ইট স্টোরস টক্সিক মেটাবলিক ওয়েস্ট। তো এখানে দেখো এটা কিসে হেল্প করে, অসমোরেগুলেশন মানে কি, অসমোরেগুলেশন মানে হচ্ছে বিভিন্ন জলের যে মুভমেন্ট সেগুলোকে নিয়ন্ত্রণ করছে, এটা কোষের মধ্যে বিভিন্ন যে জলের তারতম্য হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করাকে বলা হয় অসমোরেগুলেশন। ইট স্টোরস টক্সিক মেটাবলিক ওয়েস্ট। তো এটা কি সঞ্চিত করে রাখে, টক্সিক মেটাবলিক যেসব সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে এই ভ্যাকিউলের মধ্যে ভ্যাকিউল স্টোর করে রাখে। তো এবার দেখো নিউক্লিয়াস। তো ফ্রেন্ডস দেখো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা প্রায় 41 মিনিটের হয়ে গেল। তো দেখো চাকরি তোমাদের একটু বোর লাগতে পারে, তবে চাকরি পাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। তো দেখো ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখো, অথবা যদি খুবই বোর লাগে তাহলে ভিডিও একটু পজ করো, খানিক পরে আবার প্লে করো। এরপর দেখো নিউক্লিয়াসটা কি, নিউক্লিয়াস ইজ এ স্ফেরিক্যাল সেন্ট্রালি লোকেটেড মেজর স্ট্রাকচার ফাউন্ড ইন দি সেল। তো আমরা নিউক্লিয়াস সম্পর্কে সকলেই পরিচিত কোষের, নিউক্লিয়াস হচ্ছে স্ফেরিক্যাল সেন্ট্রালি লোকেটেড, এটা সেন্ট্রালি লোকেটেড হয়ে থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা একটু সাইডে লোকেটেড হয়ে থাকে। ইন প্লান্ট সেল, দেখো প্লান্ট সেলের ক্ষেত্রে ইজ শিফটেড টুয়ার্ডস পেরিফেরি, মানে হচ্ছে এই যে প্রাণী কোষের ক্ষেত্রে মধ্যে যদি প্রাণী কোষ হয় সেটা কিন্তু একটু সাইডে হয়ে থাকে, কিন্তু উদ্ভিদ কোষ, কিন্তু যদি প্রাণী কোষের ক্ষেত্রে এটা সেন্ট্রালি লোকেটেড হয়ে থাকে নিউক্লিয়াসটা। তোমরা ছবিটা দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ইট ইজ বাউন্ডেড বাই ডবল লেয়ার নিউক্লিয়ার মেমব্রেন হ্যাভিং পোর, এবং এটা ডবল লেয়ার মেমব্রেন দিয়ে বাউন্ডেড করা থাকে, যার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। তারপর দেখো উইথিন নিউক্লিওজোম নিউক্লিয়াস অ্যান্ড ক্রোমাটিন মেটেরিয়াল ইজ প্রেজেন্ট। নিউক্লিয়াস ইজ রিচ ইন প্রোটিন অ্যান্ড আরএনএ। তো ফ্রেন্ডস দেখো এই যে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন মেটেরিয়াল থাকে এদের নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াস আরএনএ, নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন আমরা আরএনএ পাচ্ছি। ক্রোমাটিন মেটেরিয়াল ইজ থিন থ্রেড লাইক স্ট্রাকচার ফর্মিং নেটওয়ার্ক। ক্রোমাটিন মেটেরিয়ালগুলো কেমন হয়, থিন থ্রেড লাইক স্ট্রাকচার হয় ক্রোমাটিন মেটেরিয়াল। তোমরা ছবিতে দেখো তাহলে ব্যাপারগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ মেড আপ অফ জেনেটিক সাবস্টেন্স ডিএনএ। ডিএনএর পুরো নামটা মনে রাখবে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপর তোমাদের যখন ক্রোমোজোম আমি পড়াবো, ক্রোমোজোমের পরেই পড়বো, সেখানে দেখবে তোমরা মানে ডিএনএ সম্পর্কে পুরো নাম পেয়ে যাবে, ডিএনএ মানে কীভাবে তৈরি হয়, প্যাঁচানো সিঁড়ির মতো কীরকম ডিএনএ, সেগুলো সব বুঝতে পারবে। অ্যান্ড হিস্টোন প্রোটিন, ডিউরিং সেল ডিভিশন ক্রোমাটিন ব্রেক্স ইন্টু পিসেস অ্যান্ড ফ্রম ক্রোমোজোম। তাহলে এখানে দেখো এই যে সেল ডিভিশনের সময় কী হচ্ছে, ক্রোমাটিনগুলো ভেঙে যাচ্ছে এবং সেখান থেকে ক্রোমোজোম উৎপন্ন করছে, ক্রোমাটিন ভেঙে গিয়ে ক্রোমোজোম উৎপন্ন হচ্ছে সেল ডিভিশনের সময়। নেক্সট দেখো ফাংশন কী বলা হচ্ছে, নিউক্লিয়াসের কাজ, ইট কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটি অফ সেলস। তাহলে আমাদের যেমন আমাদের মানব শরীরের সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করে কি, আমাদের মস্তিষ্ক, ঠিক তেমনই একটা কোষের ক্ষেত্রে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে কোষের নিউক্লিয়াস। ইট কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটি অফ সেলস, সো ইট ইজ অলসো নোন অ্যাজ কন্ট্রোল রুম। তাহলে এটা নিউক্লিয়াসটা কন্ট্রোল রুম নামে পরিচিত। ক্রোমাটিন ট্রান্সমিটস হেরিডিটি ক্যারেক্টার্স ফ্রম প্যারেন্টস টু দেয়ার অফস্প্রিং। তো এখানে দেখো যে এই যে ক্রোমাটিনটা কী বহন করছে, তাদের অফস্প্রিং মানে যে পরবর্তী জেনারেশন, সেগুলো কি তাদের প্যারেন্ট থেকে পুত্রের দিকে, ধরো কোনো একটা জিনিস আমার বাবার শরীরে লক্ষ্য হলো, সেটা তার পুত্র বা সন্তানের দিকে আস্তে আস্তে মানে চলে আসছে। এই যে হেরিডিটি, এগুলো কী করছে, এগুলো হচ্ছে ক্রোমাটিনের দ্বারার জন্য, ক্রোমাটিন নিয়ে যাচ্ছে।
ক্রোমাটিন ট্রান্সমিট করছে এগুলো। তো ফ্রেন্ডস এবার দেখো, আদার দ্যান নিউক্লিয়াস ডিএনএ ইজ অলসো ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। তো দেখো এই যে আদার দ্যান নিউক্লিয়াস ফ্রেন্ডস, এটার জন্য বললাম দেওয়া আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আদার দ্যান নিউক্লিয়াস, নিউক্লিয়াস ছাড়াও ডিএনএ কোথায় ফাউন্ড করা যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো ফ্রেন্ডস এটা খুব ভালো, মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা এখনই মাথার মধ্যে গেঁথে নাও যে ডিএনএ তোমার নিউক্লিয়াস ছাড়াও ডিএনএ কোথায় ফাউন্ড হয়? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো ডিফারেন্স বিটুইন প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস। প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের মধ্যে সেলের মধ্যে কিছু কিছু পার্থক্য দেখো। প্লান্ট সেলের ক্ষেত্রে কী হচ্ছে? প্লান্ট সেল আর লার্জার ইন সাইজ, অ্যানিমেল সেল আর জেনারেলি স্মলার সাইজ। এখানে হচ্ছে সেল ওয়াল প্রেজেন্ট হচ্ছে, এখানে সেল ওয়াল অ্যাবসেন্ট হচ্ছে। এখানে দেখো এই সেল ওয়ালটা কী দ্বারা তৈরি? মেড আপ সেলুলোজ আর চিটিন দিয়ে তৈরি সেল ওয়াল। আর এখানে দেখো সেল ওয়াল বা কোষ প্রাচীর এখানে থাকেই না। এখানে হচ্ছে প্লাস্টিড প্রেজেন্ট থাকছে, এখানে প্লাস্টিড অ্যাবসেন্ট থাকছে। এখানে কি সেন্ট্রোজোম অ্যাবসেন্ট থাকছে আর প্রাণীকোষে সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকছে। এখানে হচ্ছে ভ্যাকুয়াল আর লার্জার সাইজ, আর এখানে হচ্ছে ভ্যাকুয়াল স্মলার সাইজ। তাহলে কিছু বোঝা গেল যে কিছু প্লান্ট সেল আর অ্যানিম্যাল সেলের মধ্যে ডিফারেন্স। তো এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া আছে নিচে, জেনে নেই। এরপরে ক্রোমোজোমটা আমি সামনের দিন থেকে করাবো, সামনের দিন ক্রোমোজোমটা পড়িয়ে দেবো। তো আজকে ক্রোমোজোমের আগে অবধি দেখো পড়িয়ে দিচ্ছি। সেল বিকামস টার্জিড বিকজ অফ এন্ডোঅসমোসিস। তাহলে এই সেল বিকামস টার্জিড মানে কি? টার্জিড মানে হচ্ছে রস স্ফীতি বলতে পারো, অর্থাৎ রস স্ফীতি। একটা সেল আছে, এই সেলটা আস্তে আস্তে কী হলো, ধরো তার মধ্যে রস প্রবেশ করার ফলে সেলটা আস্তে আস্তে স্ফীত হয়ে উঠলো, একটু বড় হয়ে উঠলো। এটা কিসের কারণে হচ্ছে? এটা হচ্ছে এন্ডোঅসমোসিসের কারণে হচ্ছে। তো এই এন্ডোঅসমোসিস তোমাদের ব্যাপারটা যদি ভালোভাবে বুঝতে চাও, তো তোমাদের হাইপোটনিক ব্যাপারটা কি, হেটেরোটনিক ব্যাপারটা কি বুঝতে হবে। ধরো হাইপোটনিক ব্যাপারটা বুঝতে হবে, এন্ডোঅসমোসিস অর্থাৎ যে জলের ব্যাপার। অর্থাৎ যদি সহজ ভাষায় বলতে চাই, ধরো এর একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে ধরো কিছুটা একটা জল নিলাম, ঠিক আছে? তো জলের ঘনত্বটা মনে করো বেশি, আর এর উপরে মনে করো সেল নিলাম, যে একটা সেল রাখলাম, মনে করি সেলের ঘনত্বটা কম। তাই আমরা কি জানি, বেশি ঘনত্ব থেকে সবসময় কম ঘনত্বে মানে যাই কোনো কিছুই, সে জলই বলো কিংবা কোনো গ্যাস বলো। তাহলে এই যে বাইরে জল থেকে ভিতরে জল প্রবেশ করছে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে, তো এইটা যাওয়াটাকেই বলা হচ্ছে এন্ডোঅসমোসিস। এটা সাধারণত হাইপোটনিক বলে, এই প্রক্রিয়াগুলো হাইপোটনিক। যে তোমাদের প্রথমে দেখো আমি টার্মিনোলজিতে পড়িয়েছি, অথবা কেমিস্ট্রিতেও পড়িয়ে দিয়েছি, কেমিস্ট্রি সলিউশনে। তো এবার দেখো, ইন প্রসেস অফ ইম্বিশন ইনভলভস বোথ ডিফিউশন অ্যান্ড ক্যাপিলারি অ্যাকশন। তো এই যে ইম্বিশন প্রসেসে কী করে ইনভলভ হচ্ছে? ইম্বিশন প্রসেসটা ডিফিউশন অ্যান্ড ক্যাপিলারি অ্যাকশন। তো ডিফিউশন মানে বহুবার বলেছি যাকে বলে ব্যাপন প্রক্রিয়া, বাংলায় ব্যাপন, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে কিছু যাওয়া। যেমন একটা ধূপকে যদি আমরা জ্বালিয়ে দিই, সেটা আস্তে আস্তে গোটা ঘরে ছড়িয়ে যায় সেই ধূপের স্মেলটা। তো এটা হচ্ছে ডিফিউশন প্রক্রিয়া। আর ক্যাপিলারি অ্যাকশন, ক্যাপিলারি মানে হচ্ছে ধরো গাছরা যে প্রক্রিয়ায় জল গ্রহণ করে, ধরো মাটির নিচে থেকে কিংবা যে হ্যারিকেনের সে সলতে তার সাহায্যে যে উপরে কেরোসিন তেলগুলো উঠছে, সেগুলো হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। তোমরা যদি ফিজিক্সের ল্যাবে যাও, তো দেখবে ছোটো ছোটো টিউব থাকে, এই টিউবগুলোকে বলা হয় ক্যাপিলারি টিউব, অর্থাৎ যার মধ্যে সহজে জল উঠে পড়ে উপরে, সেগুলো হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। তো এই যে প্রসেস অফ ইম্বিনেশন, এই যে দ্য প্রসেস অফ ইম্বিশন, এই ইম্বিশনের কারণ হচ্ছে ডিফিউশন অ্যান্ড ক্যাপিলারি অ্যাকশন ইনভলভ হচ্ছে। তো এবার দেখো, এ সেল ইনক্রিজ ইন ভলিউম হোয়েন ইট ইজ প্লেসড হাইপোটনিক সলিউশন। তাহলে একটা কোষ মানে তার আয়তন বেড়ে যাবে যখন তাকে হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখা হবে। তো হাইপোটনিক কী বললাম, তোমরা না বুঝলে আমার প্রথম চ্যাপ্টারটা টার্মিনোলজিটা দেখতে পারো, অথবা তোমরা কেমিস্ট্রির সলিউশন চ্যাপ্টারটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে হাইপোটনিক ব্যাপারটা কী। এবার দেখো, ফ্রেশ এগ হোয়েন প্লেস ইন সল্ট ওয়াটার ইট ফ্লোট। তাহলে একটা ফ্রেশ এগকে যদি আমরা সল্টি ওয়াটারের মধ্যে রাখি, সেই ফ্রেশ এগটা কী করবে? ফ্লোট করবে, মানে ভাসবে। তো ফ্রেন্ডস আজকে এত অবধি থাকলো। তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা লাইক করবে। তো নেক্সট ভিডিওতে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।